অমিত শাহ বলছেন, মমতা তুমি যদি বুথ দখল, ভুয়ো ভোট, কাউন্টিং এ কারচুপি করতে পারো, তাহলে আমি পুরো সিস্টেমটাকেই নিয়ন্ত্রণ করতে পারি। শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। দিনের শেষে আমি রাজেন গুহ। গত 15 দিন ধরে অমিত শাহ বাংলায় এসে বসে রয়েছেন, এই কলকাতাতে। কিন্তু দেখুন, নতুন কিছুই করছেন না উনি। এক্স্যাক্টলি তাই করছেন যা একদিন মমতা তার বিরুদ্ধে করেছিলেন। দেখা যাক 2026-এর নির্বাচনে অমিত শাহ মমতার কোন কোন স্ট্র্যাটেজি কপি করেছে, যার জন্য মমতা আজ এতটা রেগে আছেন তার উপরে। প্রথম, প্রশাসন ও বাংলা পুলিশকে কাজে লাগিয়ে নির্বাচন জেতা। সব রাজ্যেই ক্ষমতায় থাকা দল প্রশাসনকে ব্যবহার করে নিজেদের পক্ষে ভোট টানার জন্য। সিপিএম তাই করেছিল, মমতাও করছেন। এবার অমিত শাহ মমতার প্রশাসন বদলে তার পছন্দের পুলিশ ও আমলাদের দিয়ে বিজেপির পক্ষে ভোট টানার চেষ্টা করছেন। এটাই মমতার রাগের কারণ, প্রথম কারণ। দ্বিতীয়, বিরোধী দলগুলো ইলেকশন এজেন্টদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে ভোটের আগে তাদের বসিয়ে দিত। সিপিএম এইভাবেই কংগ্রেসকে শেষ করেছে। পরে মমতাও সিপিএমকে পোলিং এজেন্ট দিতে দেয়নি। আর পোলিং এজেন্ট ছাড়া বুথে কি হয়, মানে বিরোধী দলের পোলিং এজেন্ট ছাড়া বুথে কি হয় সবাই জানে। এইভাবে সিপিএম ও তৃণমূল দুই দলই নির্বাচন জিতেছে বহু বছর ধরে। এখন তৃণমূলের এজেন্টদের অমিত শাহ নিয়ন্ত্রিত পুলিশ বা বিজেপি কর্মীরা হুমকি দিচ্ছে, আর এটাই মমতার ক্ষোভ। তৃতীয়, ইডি সিবিআই রেড। উত্তর ভারতে কংগ্রেস ভোটের আগে এই কৌশল নিত বহু বছর ধরে। বাংলায় মমতার হাতে ইডি সিবিআই না থাকলেও পুলিশ ও লোকাল গুন্ডাদের দিয়ে বিরোধীদের হেনস্থা করা হতো। এটা ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়। অমিত শাহ তাই করছেন। একসময় কংগ্রেস সরকার তাকে মিথ্যে মামলায় জেলে রেখেছিল 3 মাস। পরে তিনি ক্ষমতায় এসে চিদম্বরমকে জেলে পাঠান, যার বিচার এখনো সম্পূর্ণ হয়নি। চতুর্থ, রাজনৈতিক অনুদান। দেখুন, তৃণমূল ছোট রিজনাল পার্টি হতে পারে, কিন্তু অনুদানের মামলায় তৃণমূল ভারতের তৃতীয় বৃহত্তম দল। বিজেপি দেশের সব থেকে বড় দল, তাই তারা জানে অনুদান ছাড়া নির্বাচন লড়া যায় না। ফলে বাংলায় যে ব্যবসায়ীরা তৃণমূলকে ফান্ডিং করছেন তাদের ওপর ইডি রেড হচ্ছে, যাতে সেই ফান্ডিং বন্ধ হয়। অতীতে কংগ্রেসও কেন্দ্রে বসে বিজেপির বিরুদ্ধে একই কাজ করেছে। পঞ্চম, মিডিয়ার নিয়ন্ত্রণ। মমতা ক্ষমতায় এসে কিছু মিডিয়াকে টাকা দিয়ে, কাউকে ভয় দেখিয়ে, আবার কারোর অফিসে হামলা করে নিয়ন্ত্রণে আনেন। 2021 থেকে 2016 সালের মধ্যে অনেক চিটফান্ডের টাকায় খবরের কাগজ ও চ্যানেল খোলা হয়েছিল। পরে সেগুলো বন্ধ হয়ে যায়, কারণ মিডিয়া চালানো সহজ নয়। দক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। বিজেপি ক্ষমতায় এসে সর্বভারতীয় মিডিয়ার ওপর প্রভাব বিস্তার করেছিল, তবে তারা তুলনামূলকভাবে দক্ষভাবে বিনিয়োগ করেছিল। ফলে মমতার রাগ থাকার বিশেষ কোনো কারণ নেই, কারণ এক্ষেত্রে তিনি আগে এই পথ দেখিয়েছিলেন। এখন সেই মিডিয়াকেই বিজেপি তার বিরুদ্ধে ব্যবহার করছে। পরবর্তী বিষয়, মমতা বুথ দখল ও কাউন্টিং কৌশল শিখেছিলেন সিপিএম এর কাছ থেকে। অমিত শাহ বলছেন, মমতা তুমি যদি বুথ দখল, ভুয়ো ভোট, কাউন্টিং এ কারচুপি করতে পারো, তাহলে আমি পুরো সিস্টেমটাকেই নিয়ন্ত্রণ করতে পারি। তাই এবার তিনি নির্বাচন কমিশনকে ব্যবহার করে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা বিজেপির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে সিসিটিভি সাপ্লায়ার, মানে যে সিসিটিভি ক্যামেরাগুলো বুথে লাগবে তার সাপ্লায়ার পর্যন্ত সব ক্ষেত্রেই বদল আনা হয়েছে। আর এগুলো সব করা হচ্ছে বাংলার বাইরে। আগে যেখানে বুথের ভেতরে ও বাইরে তৃণমূল ঘনিষ্ঠ কর্মচারীরা থাকতেন, এবারে সেখানে কেন্দ্রীয় অফিসারের উপস্থিতি বাড়ানো হচ্ছে। দেখুন, মমতা প্রথমে কংগ্রেস ভেঙেছিলেন, পরে সিপিএম। এটা রাজনীতিতে স্বাভাবিক। এইভাবেই রাজনীতিতে যে কোনো পার্টি তার বিস্তার করে।
আর এখন অমিত শাহ বাংলায় বসে, কলকাতাতে বসে দেখছেন কিভাবে তৃণমূলকে ভাঙা যায়। তবে দেখুন, দল ভাঙার খেলাটা ভোটের পরেই হবে। সবশেষে প্রশ্ন, এত কিছু করেও যদি বিজেপি 100টা আসনও না পার করতে পারে, তাহলে অমিত শাহ কি করবেন? যদি বিজেপি হারে, তাহলে মমতাই হয়ে উঠবেন অমিত শাহ চাণক্য। আর যদি বিজেপি জেতে, তাহলে মমতার দুঃখ পাওয়ার কিছুই নেই, কারণ অমিত শাহ তার দেখানোই পথে এই পরীক্ষায় পাশ করবেন।